গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমি প্রিয়াশা। আজ হলো রবিবার, সকাল বাজে এখন 11টা বেজে 45 মিনিট। আমি চটপট রেডি হয়ে নিয়েছি, ছেলেকেও রেডি করে নিয়েছি, আর তার মধ্যেই বাবাও চলে এসেছে। তবে এই ভিডিও ক্লিপটুকু আমার শাশুড়ি মায়ের হাতে তোলা। অপটু হাতে যেটুকু ভিডিও করে দিয়েছে সেটুকুই আমার জন্য অনেক, সেই জন্য এই ক্লিপটুকু বাদ দিচ্ছি না। এই ক্লিপটুকু অ্যাড করেই আজকের ভিডিওটা শুরু করছি। আজ যেহেতু আমরা বাড়ি যাচ্ছি, তো সেই জন্যই কাকিমা তো জানতো না, কাকিমা এসেছিল ছেলের সাথে খেলার জন্য। তো সে কথা শুনে কাকিমাও হতাশ হয়ে বাড়ি ফিরে গেল। আর আমরা পৌঁছে গেছি বাড়ির সামনের বাজারে। এখানে বাবার কিছু দরকার ছিল, সেগুলোই মিটিয়ে আবার আমরা রওনা দেব বাড়ির জন্য। তবে আজকে ছেলে পুরোপুরি প্রোটেক্টেড, মানে নিজের নাকে যাতে কোনোভাবে কোনো ধুলোবালি না যেতে পারে, সেই জন্য মাস্কটাকে একদম মুখ অবধি তুলে নিয়েছে। তো যাই হোক, এখন আমরা গ্রামের যে দিকটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটার একদম এই আমার বাঁ দিকে দেখাচ্ছি আরেকটু এগোনোর পরেই। একটা সময় এদিকে কোনো বাড়িঘরই ছিল না, তবে এখন যা হচ্ছে সময়ের সাথে সাথে সেই জায়গাগুলো ভরতে শুরু করেছে। খানিকটা অংশ যে আপনাদের দেখালাম, একটা সময় এদিক থেকে গঙ্গারই একটি শাখা বইতো, তবে আজ কালের নিয়মে তা মজে গিয়েছে। আর আমাদের এই গ্রামের ভেতরেই একটা শ্মশান আছে, এখানেই এই গঙ্গাটি কানা গঙ্গা নামে পরিচিত। আর ওখানে যেহেতু এখন আর গঙ্গার অবশিষ্ট কিছুই নেই, জাস্ট একটা ডোবা হয়ে আছে, খুব প্রয়োজনে না পড়লে মানুষ ওদিকটাতে মারায় না। জামাই শাশুড়ির জন্য এই ঠাকুরের ফটোটা করে পাঠিয়েছে, সেটাই এখন মাকে দিলাম, মা খুলে দেখুক মার কতটা পছন্দ হয়। ঠাকুরের ছবি অপছন্দ হওয়ার কিছুই নেই, তবে ওই আর কি, মার মন মতো হলো কিনা সেটাই দেখার। আমাদের এটি অতি প্রাচীন একটি জনপদ, অনেক পুরনো গ্রন্থেও এর উল্লেখ পাওয়া যায়। তবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখায় অতিরিক্ত উল্লেখ পাওয়া যায় আমাদের এদিককার। তার সাথে শোনা যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও নাকি প্রতিনিয়ত যাতায়াত ছিল আমাদের এই পথে। ওনারই মেয়ের বিয়ে হয়েছিল আইসমালির কোনো এক জমিদার বাড়িতে। তো যাই হোক, সে কথা নয়, এখন থাক। আপাতত এদিকে মা আবার দাদাকে ডেকেছে একটা দোলনা বেঁধে দেওয়ার জন্য, ওই নাতিকে চড়ানোর জন্য আর কি। নাতির থেকে দিদার এতে বেশি আগ্রহ, তো সেই জন্যই দাদা এসেছে। তবে লিচু গাছটা মন পছন্দ হলো না, তাই গেছে ওই বাগানটাতে। তবে একদম ওই পাশে নয়, এই মাঝের বাগানটাতেই আর কি। এখানে পাশাপাশি অনেকগুলো গাছ আছে, তো আমি ওদের দেখে আর থাকতে না পেরে আমিও আবার গুটি গুটি পায়ে এগোলাম। তো অবশেষে ওই দুটো গাছকেই বাছা হয়েছে, একটু দূরত্ব না থাকলে তো মুশকিল। তো সেই জন্যই আর কি ওইখানেই আর কি, দাদা বললো একটু ধরে দে, ওকে তুলে দে, দেখি হাইটটা ঠিক আছে কিনা। আমাদের এই গ্রামের ইতিহাস যদি বলা শুরু করি, তা মনে হয় গোটা একটা ভিডিওই লেগে যাবে। ওই মাঝে মাঝে টুকটাক বলার চেষ্টা করব। তবে ইচ্ছে আছে কখনো যদি সময় সুযোগ হয় বাবার কাছ থেকে তা আপনাদের সামনে তুলে ধরব। বাবার মুখে শুনতে সেগুলো আরও বেশি ভালো লাগে, কারণ বাবা কিছুটা নিজের চোখে দেখেছে, কিছুটা নিজের দাদু বাবার মুখে শুনেছে, আর আমরা শুনেছি আমার বাবার মুখে, তার সাথে দাদু ভাইয়ের মুখে, ঠাকুমার মুখে, যেইটুকু সেটুকুই। আর এদিককার অতি প্রাচীন লোকেদের মুখে যেটুকু প্রচলিত আছে সেইটুকুই। কথা বলতে গিয়ে আরও একটি কথা মনে পড়ছে, সেটা হলো অনেক আগে নাকি আমাদের এই যে গঙ্গা যেটিকে বললাম, সেটির ওই পার থেকে নাকি পলি, মানে আর কি যে পলিটা পড়তো, সেখান থেকে পলি এনে, আমাদের বাড়িটা একসময় কুমোরের বাড়ি ছিল, ওনারা ওই পার থেকে পলি এনে এই পারে, মানে মাটির যে কাজকর্মগুলো হয় না, কুমোরদের যে কাজ, যেগুলো মাটির জিনিসপত্র গড়া, সেগুলো গড়তো। আর তার প্রমাণস্বরূপ আমরা যদি মাটি খুঁড়ি, এখনো পর্যন্ত অনেক মাটির ভাঙাচোরা জিনিস পাওয়া যায়, যেগুলো দেখলে বোঝা যায় সেগুলো কতটা প্রাচীন। সেই ছোট থেকেই দেখে চলেছি এই গাছগুলোতে গরম গরম পড়লেই এই ধরনের পোকাগুলো লাগে, যেগুলিকে দেখে ছেলে তো প্রচণ্ড ভয় পাচ্ছে। তবে আমি এর সাথে পূর্ব পরিচিত, তাই জন্য জানি। তবে এগুলোর থেকে দূরে থাকাই ভালো, কারণ ছোট মানুষ, ফট করে যদি কিছু একটা হয়ে যায় তো আরেক সমস্যায় পড়ব। তো যাই হোক, এদিকে অনেক বড় বড় গাছ আছে, কিন্তু সমস্যা হচ্ছে কি, ছেলের সাথে কাউকে না কাউকে থাকতে হচ্ছে। বাড়ির মধ্যে হলে সেটা হতো না, ও একা একাই দোল খেতে পারতো। তবে এখন মুশকিলে পড়েছি, ছেলেকে কিছুতেই এই দোলনা থেকে নামাতে পারছি না, তো খেতে যাব কি করে? তো আমি তো চলে এসেছি, এসে বলছি চলে আয়, ও কিছুতেই আসবে না। ওকে এত করে ভয় দেখাচ্ছি যে ওখানটায় ফাঁকা আছে, তুই চলে আয়। কে কার কথা শোনে? অনেক কষ্টে নিয়ে এনে ছেলেকে খাইয়ে দাইয়ে এবার আমরা খেতে বসেছি। আমি আর মা আজ নিচেই বসেছি,
আবারও কিন্তু খাওয়া হয়ে গেছে। নিচে বসে খাওয়ার মজাটাই আলাদা। আগে তো শীতকাল হলেই বাইরে রোদ্দুর আসতো উঠোনে, তখন উঠোন বাঁধানো ছিল না, গোবর দিয়ে উঠোন লেপা হতো। তো ওখানেই 4 জন মিলে বসে পড়তাম। 4 জন বলতে আমি, দিদি ভাই, মা আর বাবা, এই তো 4 জনের সংসার ছিল। সেই কথাগুলো খুবই মনে পড়ে। তবে এখন আর এই মুহূর্তের কথা বলছি, অতটা রোদ্দুরের প্রয়োজন নেই, কারণ ঠান্ডা তো প্রায় যেতে বসেছে। এখন বাজে বিকেল ওই 5টা মতন। ঘুম থেকে আমি উঠেছি, উঠে দেখছি ছেলে পাশে নেই, মাও নেই। তাতেই বুঝলাম 2 জন মিলে কোথায় গেছে। তো মা বলল, তুই যখন উঠে পড়েছিস তাহলে তুই একটুখানি দোল দে, আমি একটুখানি আসি। পশ্চিম দিকে সূর্যি মামা হেলে পড়েছে। তার দরুন এই যে গাছে গাছে এখন অন্ধকার নামতে শুরু করেছে। আর এই দিকটাতে যেহেতু গাছপালাগুলো বেশি না, সেই জন্য খুব তাড়াতাড়ি অন্ধকার মনে হচ্ছে। সেই জন্য আমি পুকুকে বলছিলাম, চলো চলে যাই। এই পাশটাতে না, মানে এই বাগানটা ক্রস করলে, আগে এতটা বাগান ছিল না, এখানে আরও অনেক গাছ ছিল। এই জায়গাটা আমাদের খেলার জায়গা ছিল, সবেদা গাছ ছিল, জামরুল গাছ ছিল। আর এই দিকটাতে বেশিরভাগই আমাদের বিচুলির গাদা করা হতো। আর এই জায়গাটা পার করলে ডান দিকে এই তো সামনে খেলার মাঠটা, যেটা ক্রস করে আর কি বাড়ি ঢুকলাম। আর ওই যে হচ্ছে আমাদের বাড়িটা, এটা হচ্ছে মাঝখানের জায়গাটা। আর আমার ডান দিকটাতে যে জায়গাটা, ওইখানে ছিল আগে আমাদের সেগুন বাগান। সেখানে যে কত স্মৃতি রয়েছে। গ্রামের প্রতিটা সময়ের না নিজস্ব আলাদা আলাদা আওয়াজ আছে। এই ধরুন সন্ধ্যের সময় একরকম পোকার আওয়াজ, তার সাথে গ্রামের একটা নিজস্ব কেমন একটা আওয়াজ। এই জিনিসগুলো না ভীষণ ভাবায় আমায়, তার সাথে এক অন্য অনুভূতিও জাগায়। তবে আজ সন্ধ্যাবেলা আমি নয়, মা পড়তে বসিয়েছে পুকুকে। ওই যে বেশ কিছু বছর আগে খালি পরিবেশটা অন্যরকম ছিল, মানে এই যে সাদা আলোর বদলে ছিল লাল আলো, অর্থাৎ টিউবলাইটের বদলে ছিল বাল্বের আলো। মা একইভাবেই পড়াতো। তবে বেশিরভাগটা সময় আমরা বারান্দায় বসতাম, আর গরমকালে বাইরে বাবা বাঁশের ওপরে আলোটা ঝুলিয়ে দিত, ওখানে বসেই পড়াশুনো করতাম। আর এভাবেই মা আমাকে ওই হাতে ধরে লেখাগুলো শেখাতো। তবে এত ভালোভাবে, এত শান্তভাবে নয়। ওই যে মানুষ বলতেই বলে, আসলের চেয়ে নাকি সুদের দাম বেশি। যাই হোক, বাবা চলে এসেছে বাজার থেকে। আর বাবা কি আনলো, মানে ওর জন্য দাদুভাই কি আনলো, সেটা দেখার জন্যই উদগ্রীব হয়ে আছে। আমি এদিকে খানিকটা মুড়ি এনেছি, আর বাবা এনেছে চপ, সেটা নিয়ে চলে এসেছি। সন্ধ্যাবেলা না এখন আর তেলে ভাজা টাজা খেতে ইচ্ছে করে না, কারণ বহুদিন সেই অভ্যেস ত্যাগ করেছি। ও বাড়িতেও হয় না, তো সেই জন্য না খুব একটা ভালো লাগে না। কথাটা শুনলে হয়তো আমার দিদিভাই কিংবা মা বাবা বলবে ভূতের মুখে রাম নাম, কিন্তু ওই যে সময়ের সাথে সাথে অভ্যেসেরও পরিবর্তন ঘটে যায়। একটা সময় এগুলো খাওয়ার জন্যই পাগল ছিলাম। সন্ধে হলেই মনটা উসকুস উসকুস করতো কতক্ষণে বাবা বাড়ি ফিরবে। তো এখন আর কি, অভ্যেসের পরিবর্তন ঘটে গেছে। আপাতত আমি এসেছি রান্নাঘরে 3 জনের জন্য 3 কাপ চা বসাবো দেখে। আচ্ছা, আপনাদেরকে যেমন বললাম, কোনো একদিন সময় করে অবশ্যই বাবার মুখ থেকে এই গ্রাম সম্বন্ধে যা যা প্রচলিত কথা আমরা শুনি বা যে ধরনের ইতিহাস আমরা জেনে আসছি, সেগুলো অবশ্যই আপনাদের সাথে একদিন শেয়ার করব। আপাতত সেগুলি আমাদের কাছে রূপকথা, গল্প কথা। তবে একটা সময় এগুলোই নাকি সত্য ছিল। তার মধ্যে হয়তো লোকমুখে প্রচলিত হতে হতে কিছু কথায় রং চড়েছে, তবে সমস্তটাতে নয়। তার মধ্যে আজও কিছু সত্যতা লুকিয়ে আছে। সেটাই চেষ্টা করব আপনাদের সাথে কোনো একটা সময় ভাগ করে নেওয়ার। সময়ের অভাবে এখন মানুষ দুদণ্ড শান্ত হয়ে বসতে পারে না, তো তার মধ্যে অবশ্যই চেষ্টা করব কোনো একটি দিন যদি আপনাদের সাথে এই প্রাচীন ইতিহাসগুলির কিছুটা হলেও ভাগ করে নেওয়ার। তবে এদিকে আপাতত আমার চাটা হয়ে গেছে, আর এগুলো এখন মা বাবাকে দিয়েও দেব। সময়ের সাথে সাথে টেস্টেরও পরিবর্তন ঘটছে। একটা সময় লুচির পাগল ছিলাম, আপাতত সেটি ভালো লাগে না। কোনো এক সময় লুচি মাংস কিংবা মটরশুঁটির কচুরি, তার সাথে মাংস বা আলুর দম খাওয়ার জন্য পাগল ছিলাম। তবে এখন সেগুলিও ভালো লাগে না। তো অনেক দিন পরে বাবা কিছু আবদার করেছে, মানে বাবা বলেছে যে মটরশুঁটির কচুরি খাবে। তো সেই মতো আমরা তার প্রিপারেশন শুরু করেছি আজ রাত থেকেই। মটরশুঁটি বাবা এনে রেখেছিল, আপাতত বাবা ছাড়াতে বসেছে, আমিও যোগদান করব। তাই ভাবলাম ভিডিওটা যেখানেই শেষ করি।
যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ তাহলে আসি, শুভরাত্রি।